ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। তোমরা যারা কোনো একটি বিশেষ কারণে ডাক্তার হতে পারোনি বা নিট কোয়ালিফাই করতে পারোনি বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 12 পাস করেছে তাদের জন্য টপ 5 বিএসসি কোর্সের কথা বলবো, যেগুলো পড়ে ডাক্তারের মতো সমান সম্মান পাবে এবং ভালো চাকরির সুযোগ রয়েছে, প্রেস্টিজিয়াস জব এবং হাই স্যালারি পাবে, হাই ইনকাম করতে পারবে। এই রকম 5টি কোর্স বেছে নিয়েছি যে প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে সেগুলো একটু বলে নিই। যেমন দেখো, এর ফিউচার ডিমান্ড কেমন বা ফিউচারে স্কোপ কীরকম রয়েছে চাকরির, কোর্স ফি কেমন, ডাক্তারের মতো না তার থেকে অনেক কম, জব প্রোফাইল কেমন রয়েছে, হাই স্যালারি কত পাবে, এরই উপর ভিত্তি করে এই 5টি কোর্সকে বেছে নেওয়া হয়েছে অনেকগুলো বিএসসি কোর্সগুলোর মধ্যে। এগুলো কিন্তু ইন জেনারেল বিএসসি কোর্স নয়, এগুলো কিন্তু মেডিকেল রিলেটেড বিএসসি কোর্স, যাতে কিন্তু মেডিকেল গ্রাউন্ডে তোমরা চাকরিগুলো পাবে। যেমন নাম্বার 1 দেখো, বিএসসি ইন ক্লিনিক্যাল রিসার্চ। দেখো, এখানে ক্লিনিক্যাল রিসার্চ মানে শুধু গবেষণা করবে তা নয়, তবে যে সকল ওষুধগুলো রয়েছে মানে মেডিসিন যত ব্যবহার করা হয় তাতে যে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয় ওষুধগুলোর উপর, সেই ট্রায়ালে যত ধরনের বিভিন্ন সেক্টরে লোক লাগে তাতে কিন্তু ক্লিনিক্যাল রিসার্চের ছেলেরা বেশি চান্স পাবে। দেখো, পৃথিবীতে সবচেয়ে ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি যেটা বলতে হয় সেটা হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি, অর্থাৎ ওষুধ কোম্পানি। সেটা গভর্নমেন্টও হয় এবং প্রাইভেট বেশি হয়, তোমরা জানো। তো এই বিএসসি ইন ক্লিনিক্যাল রিসার্চ 3 ইয়ার্স ডিগ্রি কোর্স যদি করো, যাদের ব্যাকগ্রাউন্ড পিসিবি নিয়ে রয়েছে, 12 পাস করেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, তারা কিন্তু এটা করতে পারবে এবং কিন্তু ভালো চাকরির স্কোপ রয়েছে। এর বিএসসি করার পর এমএসসি করতে পারো 2 ইয়ার্সের কোর্স। যারা এমএসসিতে চান্স পাবে না, 1 ইয়ার পিজি ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল রিসার্চ করতে পারো, তাতে কিন্তু ইকুইভ্যালেন্ট জবগুলো পাবে। তো এগুলো পড়ার পর কি চাকরি পাবে না, জব প্রোফাইল কীরকম হবে না, ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর হিসাবে জয়েন করতে পারো, ক্লিনিক্যাল সুপারভাইজার, ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট, সাইট কোঅর্ডিনেটর, ক্লিনিক্যাল ট্রায়াল অ্যানালিস্ট। তোমরা জানো এই যে কোভিড হলো, কোভিডে প্রচুর পরিমাণে ভ্যাকসিন নিয়ে রিসার্চ হলো বা বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে যে ট্রায়াল হলো 3 বছর ধরে, তোমরা দেখতেই পেলে। তো এখানে কিন্তু প্রচুর এই ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েটরা জয়েন করেছে বা তারা কাজবাজ করেছে। তো এখানে স্যালারি কীরকম পাবে, 4 থেকে 10 লাখ টাকা পার ইয়ার, অর্থাৎ বিগিনার্স যারা ফ্রেশার তারা 4 লাখ পাবে, এক্সপিরিয়েন্স হলে 10 লাখ বা তার অনেক বেশি ইনকাম করতে পারবে। নাম্বার 2 যেটা বলবো, বিএসসি ইন অ্যানাস্থেসিয়া টেকনোলজি। এটা 3 ইয়ার্স থেকে 4 ইয়ার্সের ডিগ্রি কোর্স। হ্যাঁ, মনে রাখবে যে কোনো ডিপ্লোমা থেকে ডিগ্রি কোর্স করলে তার একটা ডিমান্ড বেশি থাকে এবং বেশি স্যালারি পাবে। এই অ্যানাস্থেসিয়া টেকনোলজিতে কয়েকটা ভাগ রয়েছে, তার স্পেশালাইজেশন উপর ভিত্তি করে হয়েছে 3 বছর হবে না, সেটা 4 বছর হবে। যেমন বেস্ট কয়েকটা অ্যানাস্থেসিয়া টেকনোলজির কোর্সগুলোর নাম বলবো, অনেক রয়েছে, তার মধ্যে এই 5টার মধ্যে তোমরা বেছে নেবে। ক্রিটিক্যাল কেয়ার অ্যানাস্থেসিয়া, নিউরো সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া অর্থাৎ নার্ভ রিলেটেড, পেডিয়াট্রিক অ্যানাস্থেসিয়া অর্থাৎ ছেলে মেয়েদের অপারেশনের ক্ষেত্রে, বাচ্চা ছেলেদের, অর্থোপেডিক অ্যানাস্থেসিয়া অর্থাৎ হাড়গত কোনো কারণে সার্জারি হলে তখন যে অ্যানাস্থেসিয়া লাগে, অবস্ট্রেটিক অ্যানাস্থেসিয়া মানে গাইনোকোলজিক্যাল বা মহিলাদের ক্ষেত্রে সিজার বা কোনো সার্জারি বা ইউটেরাস অপারেশন যে কোনো ক্ষেত্রে যে অ্যানাস্থেসিয়া লাগে তারা কিন্তু অবস্ট্রেটিক অ্যানাস্থেসিয়া। তো অবস্ট্রেটিক অ্যানাস্থেসিয়ার একটা ভালো ডিমান্ড রয়েছে। জব প্রোফাইল অর্থাৎ কী কী র্যাঙ্কে চাকরি পেতে পারবে, অ্যানাস্থেসিস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ডক্টর, মনে রাখবে এটা। অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান হিসাবে, রিসার্চার হিসাবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বা এতে রিসার্চার হিসাবে জয়েন করতে পারো, মেডিকেল কনসালট্যান্ট হিসাবে তুমি প্র্যাকটিস করতে পারো, প্রফেসর অ্যান্ড লেকচারার হিসেবে মেডিকেল কলেজে জয়েন করতে পারো। সেখানে কিন্তু তোমাকে বিএসসি করার পর এমএসসি করতে হবে। স্যালারি 40,000 এটা বিগিনিং স্যালারি, তারপর 6 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। 3 নাম্বার যেটা রয়েছে, ব্যাচেলার ইন পাবলিক হেলথ, যাকে বলা হয় বিপিএইচ, এটা কিন্তু 4 ইয়ার ডিগ্রি কোর্স। জব প্রোফাইল কী হবে না, হেলথ কেয়ার কনসালটেন্ট, হেলথ কেয়ার ম্যানেজার, পাবলিক রেকর্ড ডেটা অ্যানালিস্ট,
হেলথ পলিসি ম্যানেজার, এই হেলথ পলিসি ম্যানেজার পোস্টে তোমরা এলআইসি, ইন্স্যুরেন্স কোম্পানি, হসপিটালগুলোতে, ইউনিসেফের মতো একটা ইন্টারন্যাশনাল সংস্থাতে কাজ করতে পারবে, প্রচুর স্যালারি দেয় ওরা। পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের গভর্নমেন্ট জব, এবং WHO মতো বড় বড় সংস্থায়। ICMR তোমরা জানো, এর নাম কোভিডে বহুবার শোনা গেছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। HCL বা সেলকো ফাউন্ডেশনের মতো সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় সংস্থায় হাই র্যাঙ্কের ভালো পোস্টে ভালো স্যালারির চাকরি পাবে তুমি যদি ব্যাচেলার ইন পাবলিক হেলথ করে থাকো। তবে মাস্টার ডিগ্রি করতে লেকচারার, প্রফেসরের পোস্টেও যেতে পারো। 4 নাম্বার যেটা বলবো, ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথি অফ যোগিক সায়েন্স, যাকে বলা হয় BNYS। ইদানিং তোমরা জানো সারা বিশ্বে তথা ভারতবর্ষ এবার ন্যাচারোপ্যাথি বা যোগার মাধ্যমে রোগ সারাতে দিকে এগোচ্ছে। মানে এমন কিছু রোগ আছে যেগুলোকে বলা হয় নন কিউরেবল রোগ, কোনো দিন ভালো হবে না, সেগুলো কিন্তু ন্যাচারোপ্যাথি দিয়ে ভালো করা যাচ্ছে। তাই লোকেরা এই মেডিসিন খাওয়ার বন্ধ করে ন্যাচারোপ্যাথির দিকে এগোচ্ছে। তাই ফিউচারে এর ডিমান্ড কিন্তু ভবিষ্যতে অনেক বাড়বে, সেটা তোমরা বুঝতেই পারছো। এই ন্যাচারোপ্যাথি অ্যান্ড যৌগিক সায়েন্সকে বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। তবে এরা গভর্নমেন্ট পেতে হলে তোমাকে নিট কোয়ালিফাই করতে হবে, তবে প্রাইভেটে পড়তে হলে তোমাকে কিন্তু ফিজ একটু বেশি লাগবে। এটা 4.5 বছরের কোর্স, 4.5 বছর হয়ে যাওয়ার পর 1 ইয়ার যে কোনো একটা হসপিটালে তোমাকে সেখানে ইন্টার্নশিপ করতে হবে। কোর্স ফি 7,000 টাকা লাগে, যেগুলোতে গভর্নমেন্টে চান্স পেলে পার ইয়ার, আর 50,000 থেকে 1 লাখ লাগে প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে। জব প্রোফাইল কী কী রয়েছে না, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালে অ্যাজ এ প্র্যাকটিশনার হিসাবে করতে পারবে, ফিজিশিয়ান অর ডক্টর হিসাবে, লেকচারার, স্পিকার হিসাবে, যোগা থেরাপিস্ট হিসাবে, স্পোর্টস সেন্টারেগুলোতে, ন্যাচারোপ্যাথি ক্লিনিক্সগুলোতে, যোগা স্টুডিওগুলোতে তুমি চান্স পেতে পারো। 5 নাম্বার যেটা হচ্ছে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, এটা 3 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স লাইক MBBS। MSc করতে পারো, তাতে লেকচারার, প্রফেসর হতে পারবে। রিসার্চ বলছে পলিউশন যত বাড়বে, অকুপেশনাল হ্যাজার্ডস যত বাড়বে, কর্মক্ষেত্রের হ্যাজার্ড যত বাড়বে, লোকের লাইফস্টাইল যত এগিয়ে যাবে, তত স্নায়ুরোগ, স্ট্রোক, হাড়ের সমস্যা, বাতের ব্যথা এইসব বাড়তে থাকবে। তাতে কিন্তু ফিজিওথেরাপিস্টের ডিমান্ড ফিউচারে অনেক বাড়বে বা এখনই বেড়ে গেছে। ইদানিং তো দেখা যাচ্ছে গ্রাম থেকে শহরে কোথাও ফিজিওথেরাপিস্টের থাকতে বাকি নেই, সবার ঘরেই ফিজিওথেরাপিস্ট লাগে। এবং ভবিষ্যতেও দেখা যাবে যে 40-45 বছর বয়স হলে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, নানা রকম ব্যথার সমস্যা যখন বাড়বে। তো ডিমান্ড কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চাকরি তো প্রতিটি বড় গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে একাধিক ফিজিওথেরাপিস্ট নিয়োগ করে, তাই প্রচুর চাকরির স্কোপ রয়েছে। এছাড়াও গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল ছাড়াও কোথায় কোথায় জয়েন করতে পারবে না, রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে, ডিফেন্স মেডিকেল সেন্টারগুলোতে, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, এই ডিফেন্স সেন্টারগুলোতে ফিজিওথেরাপিস্ট নেওয়া হয়। কলেজ, ইউনিভার্সিটিতে লেকচারার, প্রফেসর হিসাবে, অর্থোপেডিক ডিপার্টমেন্টগুলোতে চান্স পাবে, হেলথ ইনস্টিটিউশনগুলোতে চান্স পাবে, যে কোনো হেলথ ইনস্টিটিউশন। নিজে কনসালটেন্ট হিসাবে প্র্যাকটিস করতে পারবে, যে কোনো ক্লিনিকে তুমি জয়েন করতে পারবে। তো প্রচুর চাকরির ডিমান্ড রয়েছে। BSc ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা থেকে BSc করলে বেশি স্কোপ পাবে। তো এই ছিল আজকের ভিডিও। এইগুলোর মধ্যে তোমার যে পছন্দ যেটা, সেটা তুমি বেছে নাও। তুমি মনে রাখবে, তুমি যেটাই বাছো না কেন, তোমার যদি টেনাসিটি থাকে, তুমি যদি লেগে থাকো, তাহলে সাকসেস আসবেই। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।